ডক্টর ইউনূসের ইচ্ছে হচ্ছে, ডক্টর ইউনূস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়, এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে, এইটা ইউনূসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার, এবং এর বিনিময়ে ডক্টর ইউনূস বেসিক্যালি আরও 1 বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা এইটা কন্টিনিউ করতে চেয়েছে। এবং আমেরিকা এই শর্তে রাজি হয়নি যে এই কারণে ডক্টর ইউনূসকে আরও 1 বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে, এটা আমেরিকা রাজি হয়নি। তবে স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন। কিন্তু এই যে এইটা হবে এটা নিয়ে আমি কালকে কথা বলেছি, কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্ম ফোর্সেসের থেকে যে যাবে এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেসের কারোর সাথে আলাপ করা হয়নি, কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি, এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে। এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে, তারপর ঈগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে, আমরা যারা একটু ভাবতে পারি, কল্পনা করতে পারি, এ দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা রীতিমতো শুকিয়ে যায়। তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা, যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে। সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিক। দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না, এবং গত কয়েক বছরে 5 থেকে 6 বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে। অজপাড়াগাঁয়ে একেবারে গ্রাম অঞ্চলে, যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করত, জ্বালানি কাঠ, গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে, জ্বালানির উপাদান, সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা, ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতেন। এবং 70-এর দশকের গ্রাম বাংলার 100% জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক নির্ভর। কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে, এলএনজিতে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে। তো এই যে সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাসে এখন চরাঞ্চল, প্রত্যন্ত চরাঞ্চল, সেখানে একটু সঙ্গতিপূর্ণ পরিবার তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে, তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে। তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস, এই গ্যাস এর যে মূল্যবৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, মানুষ ক্ষোভে ফুটছে। এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয়, প্রতিটি ঘরের, এই ঢাকা শহরের 1 কোটি লোক রাস্তায় নেমে আসবে, মা বোনেরা। এবং এটা একটা ভয়াবহ, যে কোনো একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান, যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল, তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না। এবং ফ্রেঞ্চ রেভলিউশন যেটা হলো, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টাও কিন্তু পুরুষেরা ব্যর্থ হয়েছিল, নারীরা বের হয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল, উপলক্ষ্য ছিল যে রুটির দাম বেড়ে গেছে, তো সেই রুটির দাম কমানোর জন্য, দেখেন তেমন কিছু না, রুটির দাম বেড়ে গেছে, সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন, সেই বেলুন হাতে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো। পুরো প্যারিসের রাস্তা ভরে গেল রমণীতে, আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়লো, একটা বিপ্লব হয়ে গেল, ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেল। এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে 17 মাস আগে, বা যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা নিয়ম হলো যখন একটি গণ অভ্যুত্থান হয় সেটার একটা কাউন্টার গণ অভ্যুত্থান হয়, একটা বিপ্লব হয়, তার একটা প্রতি বিপ্লব হয়। এবং সঙ্গে সঙ্গে
এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না, প্রতি বিপ্লব হয় না, সেখানে প্রথম বিপ্লবটাও সফল হয় না। সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয়, সেটা কিউবাতে ধরেন, ভেনেজুয়েলাতে ধরেন, চিলিতে ধরেন, এমনকি রাশিয়াতে ধরেন, সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে। 1917 সনে যে রুশ বিপ্লব, এরপরে বলশেবিক, মেনশেবিক থেকে শুরু করে একেবারে লেনিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো বাংলাদেশে আমরা যে গত 17 মাস যাবৎ যা দেখছি, এটা প্রকৃত চিত্র নয়। পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে, কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে, জুডিশিয়ারিতে হয়েছে, আমলাতন্ত্র হয়েছে, সেক্রেটারিয়েট হয়েছে, একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন। কাউন্টার বিপ্লব হয়ে গেছে। অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন, যমুনাতে কর্তা ব্যক্তি, তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম। তো এই যে টগবগিয়ে সারা বাংলাদেশ ফুটছে, সেই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা, সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হায়েস্ট 48 ঘন্টা সময় দরকার। এমনকি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশনগুলো বন্ধ করে হলেও যদি, গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার এই যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে, শীতের এই সময়টাতে, এটা সরকারের জন্য অনেক অনেক নিরাপদ। অন্যথায় পচা শামুকে পা কাটতে পারে। সুতরাং সাধু সাবধান। আপনারা জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল আমেরিকায় গিয়েছিলেন। তিনি নির্ধারিত সময়ের 8 ঘন্টা আগে বাংলাদেশে ফিরছেন। তিনি এই মুহূর্তে আকাশপথে রয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি অলরেডি বাংলাদেশে এসেছেন বলে শুনেছি। তিনি সংবাদ সম্মেলন করবেন কালকে বা পরশু, এবং এই সংবাদ সম্মেলনের একটি বৈশিষ্ট্য হলো তাকে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন করা যাবে না। এটা প্রশ্নবিহীন একটি সংবাদ সম্মেলন হবে বলেই শুনলাম। এখন আপনারা আরও জেনেছেন, গতকাল আমিও বলেছি যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যেটি ট্রাম্প প্রপোজ করেছে এবং জাতিসংঘের নভেম্বরের মিটিংয়ে সেটা এন্ডোর্স করা হয়েছে, যে গাজা পুনর্গঠন, গাজার আইন শৃঙ্খলা রক্ষা, গাজার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসা, এসব নিয়ে সেখানে একটা বহুদেশীয় একটা বাহিনী কাজ করবে, যেটা অনেকটা ইউএন পিস কিপিং মিশনের মতো, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মতো। এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। এটা প্রপোজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু এখনও এর অনেক টার্মস অফ রেফারেন্স বাকি রয়েছে। এবং আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল এই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে সৈন্য পাঠানোর জন্য, কিন্তু বাংলাদেশ অনেকটা নিজের থেকে যেচে পড়েই এখানে সৈন্য পাঠাতে চেয়েছে। এবং এই যে বাংলাদেশের নিজের থেকে যেচে পড়া, এটা বেসিক্যালি ডক্টর ইউনূসের ইচ্ছে হচ্ছে। ডক্টর ইউনূস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়, এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে, এইটা ইউনূসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার, এবং এর বিনিময়ে ডক্টর ইউনূস বেসিক্যালি আরও 1 বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা, এইটা কন্টিনিউ করতে চেয়েছে। এবং আমেরিকা এই শর্তে রাজি হয়নি, যে এই কারণে ডক্টর ইউনূসকে আরও 1 বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে, এটা আমেরিকা রাজি হয়নি। তবে স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন। কিন্তু এই যে এইটা হবে, এটা নিয়ে আমি কালকে কথা বলেছি, কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্ম ফোর্সেসের থেকে যে যাবে, এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেসের কারোর সাথে আলাপ করা হয়নি, কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি। এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তারা শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে খুবই আগ্রহী, কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব, ইট ব্রিংস লট অফ মানি,
কিন্তু তারা গাজায় যাওয়ার ব্যাপারে আগ্রহী না, কারণ গাজায় গিয়ে তাদের হামাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে, যে যা আলোচনায় পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং খুবই আনসার্টেইন এখন পর্যন্ত এইখানকার কি অবস্থা। ইসরায়েল এবং গাজার মধ্যে যে হামাস বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে তারা মানছে না, এক পক্ষ আর এক পক্ষকে বলছে যুদ্ধবিরতি মানছে না, এবং দুই পক্ষরই বেশ হতাহতের ঘটনা ঘটছে। এখনো প্রচুর 20 লক্ষ বা তারও বেশি গাজাবাসী উদ্বাস্তু অবস্থায় বাস করছে। তো এই জায়গাটায় আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেসের অফিসাররা বা সৈনিকরা তারা যেতে চায় না, তারা মুসলিম ভাইদের এগেনস্টে অপারেশন করতে চায় না। সুতরাং এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা অলরেডি গতকাল থেকে একটা অসন্তোষ বেড়েছে। সুতরাং এইটা এখন ভবিষ্যতে ফাইনালি বাংলাদেশ আর্ম ফোর্সেস থেকে কি আসলেই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যায় কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে ডক্টর ইউনূস ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করার একটা উদ্যোগ নিয়েছে। এদিকে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আবার সেই মানে আমি যে বলেছি একটা অনিশ্চিত নির্বাচন, কিন্তু এখন বিএনপি এবং তারেক রহমান চাইছে যে করেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়ে যায়। এবং আপনারা দেখেছেন গতকাল ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় ভার্মা, তার সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক হয়েছে, এবং সেখানে তারেক রহমান বলেছে যে কোনোভাবেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়। যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে এবং পৃথিবীর অনেক দেশের পক্ষ থেকে বা দেশের ভেতর থেকেও বলা হচ্ছে, এই দাবির প্রেক্ষিতে তারেক রহমান বলে যে যদি ইনক্লুসিভ নাও হয় ইলেকশনটা হয়ে যায়, প্রয়োজনে সবাই মিলে আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করা যাবে। এবং বলেছে এর আগে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে, যে এর আগে আমরাও করেছি, আওয়ামী লীগও করেছে। সুতরাং এটা নতুন কিছু না, কিন্তু এই মুহূর্তে একটা নির্বাচন হওয়া জরুরি। তার মানে এখন নির্বাচনের এই যে হবে কি হবে না এর মধ্যে দিয়ে বিএনপি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা অ্যাট এনি কস্ট এই নির্বাচন চায়। এবং বিএনপি যখন এই নির্বাচনটা চায় তখন জামাতে ইসলামের পক্ষ থেকে একটা কনসার্ন ব্যক্ত করা হয়েছে। জামাতে ইসলাম যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এটা ইনশিওর করতে হবে। তারা মনে করছে যে তারেক রহমানকে যতটুকু তার প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও সরকারি সুরক্ষা দেওয়া হচ্ছে, যেটা আসলে লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং জামাত কিন্তু এই ব্যাপারটা তারা অবজার্ভ করতেছে এবং জামাত খেয়াল করছে যদি এমন হয় যে প্রশাসন এবং সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় আনার সব আয়োজন সম্পন্ন করে, সেক্ষেত্রে জামাত নির্বাচন থেকে উইথড্র করবে কিনা সেটা নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যাই হোক, রাজনীতির অনেক সিরিয়াস আলোচনা করলাম। আমি বলেছি যে আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে। তবে শুরুতে যে কথাটা বলেছিলাম, আজকের মিডিয়ায় ফলো করে এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে স্বামীকে আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না। এটা শুনে আমার অনেক বন্ধু, পুরুষ বন্ধু দেখলাম খুবই পুলকিত। আসলেই কি তাই? হাইকোর্ট রায় দিয়েছে এবং হাইকোর্ট বলেছে যে মুসলিম আইনে কোথাও বাধ্যবাধকতা নাই যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু যেটা আছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন লাগবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। এখন কথা হলো যে আরবিট্রেশন কাউন্সিলটা কি? এটা হলো অনেকটা স্থানীয় পর্যায়ের একটা সালিসি কমিটির মতো। এটা ধরেন ইউনিয়নে যদি হয় সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, যদি পৌরসভায় হয় পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র বা তার প্রতিনিধি, এবং স্বামীর পক্ষের একজন প্রতিনিধি, স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি সহ 3 থেকে 5 জনের একটা সালিসি কমিটি। সেইখানে স্ত্রীর পক্ষের যিনি প্রতিনিধি থাকবেন তার মতামতটা গুরুত্বের সাথে দেখা হবে। অর্থাৎ প্রথম স্ত্রী সরাসরি কি বললো না বললো, অনুমতি দিল কিনা, তার চেয়ে কথা হলো যে ওই সালিসি কমিটিতে এটা আলোচনা হবে এবং সেই কমিটি যদি দুই পক্ষের আলোচনা এবং সবকিছু বিবেচনা করে মনে করে যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে তাহলেই কেবল করতে পারবে। সুতরাং এই প্রথম স্ত্রীর অনুমতির চেয়ে ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে গেল এবং এইটাই মুসলিম আইনে আছে। সুতরাং যারা এই হাইকোর্টের যুগান্তকারী রায়ে
খুশি হয়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য অলরেডি উসখুস করা শুরু করছেন, তারা এই বিষয়টি একটু জানবেন এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে যান না, তাহলে কিন্তু আইনত ফেঁসে যাবেন। প্রিয় বন্ধুরা, সবসময় খুব সিরিয়াস কথা বলি, তো আজকের যেটা বললাম এটা রসিকতা না, দিস ইজ ট্রু, বাট একটু জাস্ট ফিলিং রিলিফড, একটু আপনাদের সাথে একটু হালকা কথাবার্তা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।